বিসমিল্লাহির রহমানির রহিম। যে আমরা গত ক্লাসে দেখছিলাম যে জৈব যৌগের নামকরণ দেখছিলাম। তো আজকে আমরা দেখব যে হচ্ছে একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট জৈব যৌগের নামকরণ, মানে কোনো একটা যৌগের মধ্যে যদি একাধিক কার্যকরী মূলক থাকে, যেমন হচ্ছে জৈব অ্যাসিড মূলক যদি থাকে, যদি অ্যালডিহাইড মূলক থাকে বা অ্যালকোহল মূলক বা অন্যান্য সকল মূলক যদি থাকে, তাহলে যৌগটি আসলে কি হবে সেটা নির্ধারণ হবে মূলত আমাদের কার্যকরী মূলকের অগ্রগণ্যতার ক্রমানুযায়ী। আর একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট যৌগের নামকরণ কীভাবে করতে সেটা দেখবো। তো জৈব যৌগের অণুতে সিগমা পাই বন্ড নির্ণয় করা শিখবো। জৈব যৌগের অণুতে কতগুলো সিগমা বন্ড রয়েছে, কতগুলো পাই বন্ড রয়েছে, এগুলো হচ্ছে এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর হচ্ছে জৈব যৌগের সংকরায়ন, জৈব যৌগের মধ্যে কী ধরনের সংকরায়ন থাকে, কোন কার্বনের সাথে কী সংকরায়ন আছে সেটা দেখবো। বন্ধন দূরত্ব, কার্বন কার্বন দূরত্ব কত হবে, কার্বন বা অন্যান্য যে দূরত্ব হবে পরমাণুদের মধ্যে সেগুলো দেখবো। তো এখন আমরা প্রথমত দেখবো হচ্ছে কার্যকরী মূলকের অগ্রগণ্যতার ক্রম। কার্যকরী মূলকের অগ্রগণ্যতার ক্রম। কার্যকরী মূলকের অগ্রগণ্যতার ক্রম। কার্যকরী মূলকের অগ্রগণ্যতার ক্রমে 1 নম্বরে প্রথমে থাকবে হচ্ছে জৈব অ্যাসিড। বন্ড COOH। 2 থাকবে হচ্ছে সালফোনিক অ্যাসিড। SO3H, এটা হচ্ছে সালফোনিক অ্যাসিড। 3 থাকবে হচ্ছে অ্যাস্টার। 3 থাকবে হচ্ছে অ্যাস্টার, COOR অ্যাস্টার। 4 থাকবে হচ্ছে অ্যাসিড হ্যালাইড। 5 থাকবে হচ্ছে যে 5 থাকবে কি 5 থাকবে হচ্ছে অ্যাসিড অ্যামাইড। 5 থাকবে হচ্ছে অ্যাসিড অ্যামাইড। 6 থাকবে হচ্ছে 6 থাকবে হলো নাইট্রাইল বা সায়ানাইড। 7 থাকবে হচ্ছে অ্যালডিহাইড। CHO অ্যালডিহাইড। 7 থাকবে হচ্ছে অ্যালডিহাইড। 8 থাকবে হচ্ছে 8 থাকবে হলো কিটোন। 8 থাকবে হচ্ছে কিটোন। 9 থাকবে হচ্ছে অ্যালকোহল। 9 থাকবে কি অ্যালকোহল। 10 থাকবে হচ্ছে থায়ল। 10 থাকবে হচ্ছে থায়ল। 11 নম্বরে থাকবে হচ্ছে অ্যামিন। 11 নম্বরে থাকবে হচ্ছে NH2 অ্যামিন। 11 নম্বরে থাকবে হচ্ছে অ্যামিন। 12 নম্বরে হচ্ছে অ্যালকিন। 12 নম্বরে থাকবে হচ্ছে অ্যালকিন। 12 নম্বরে থাকবে হচ্ছে অ্যালকিন। 13 নম্বরে থাকবে হচ্ছে অ্যালকাইন। এই মূলত হচ্ছে এই অ্যালকিন। তারপর 14 নম্বর যদি যায় তাহলে থাকবে হচ্ছে অ্যালকেন থাকবে আসলে। আচ্ছা, তারপর থাকবে হচ্ছে কি অ্যালকেন। এটা হচ্ছে কি অ্যালকেন। তো এটা হচ্ছে কার্যকরী মূলকের অগ্রগণ্যতা ক্রম। কার্যকরী মূলকের অগ্রগণ্যতা ক্রম অনুযায়ী কোনো যৌগের মধ্যে যদি একাধিক কার্যকরী মূলক থাকে তাহলে যৌগটি কী হবে তা ক্রমানুযায়ী নির্ধারিত হবে। যেটি উপরে থাকবে সেই যৌগটি সেটি নির্ধারিত হবে। যদি একটি যৌগ থাকে, একটি উদাহরণের মাধ্যমে যদি আমরা দেখি, যদি আমরা একটা উদাহরণ হচ্ছে যে CH3 CH2। উদাহরণ হচ্ছে CH3 CH2 CH3 CH2 CH3 CH2 CH CH2 CHO CH2 CHO। তাহলে এখানে আর কি হচ্ছে, এখানে অ্যালকোহল মূলক আর এখানে হচ্ছে NH2। তো এই যৌগের মধ্যে দেখা যাচ্ছে যে একাধিক কার্যকরী মূলক বিদ্যমান। এখানে অ্যালকোহল মূলক, এখানে নাইট্রোমূলক, এখানে হচ্ছে অ্যালডিহাইড মূলক। তো এই যৌগটি এখন কি হবে? তো এই যৌগটি কি নির্ধারিত হবে এটা আমাদের কার্যকরী মূলকের অগ্রগণ্যতা ক্রমানুযায়ী নির্ণয় করা হবে আর কি। প্রথমে দেখতে পাচ্ছি যে আমরা এই কার্যকরী মূলকের অগ্রগণ্যতা ক্রমানুযায়ী অ্যালডিহাইড মূলকটা সবার আগে। অ্যালডিহাইড মূলকটা রয়েছে 7, নাইট্রো মূলকটা রয়েছে হচ্ছে 11 এবং হচ্ছে অ্যালকোহল মূলকটা রয়েছে হচ্ছে কি বলে 9 নম্বরে। তো এই যৌগটা হচ্ছে তো এই যৌগটা হচ্ছে কি এই হচ্ছে অ্যালডিহাইড। তো যৌগ হচ্ছে অ্যালডিহাইড মূলকটা আগে রয়েছে, তারপর রয়েছে হচ্ছে অ্যালকোহল মূলক এবং তারপরে রয়েছে অ্যামিন মূলক। তো যেহেতু সর্বপ্রথম অ্যালডিহাইড মূলক, কার্যকরী মূলকের অগ্রগণ্যতা ক্রমানুযায়ী সর্বপ্রথম হচ্ছে অ্যালডিহাইড মূলক, তাহলে অবশ্যই এই যৌগটি হবে অ্যালডিহাইড। তারপরে রয়েছে হচ্ছে অ্যালকোহল মূলক, তারপর রয়েছে অ্যামিন মূলক। যদি অ্যালডিহাইড মূলক না থাকতো তাহলে অবশ্যই এই যৌগটি অ্যালকোহল হতো।
আর যদি অ্যালকোহল না থাকতো তাহলে অবশ্যই অ্যামিন হতো। তো এটা হচ্ছে গিয়ে কার্যকরী মূলকের অগ্রগণ্যতার ক্রম। তো এই অগ্রগণ্যতার ক্রম অনুযায়ী যেটি আগে থাকবে সেই যৌগটি হবে সেই যৌগ। এটা হলো অগ্রগণ্যতার ক্রম। আচ্ছা, এটার নাম হচ্ছে গিয়ে আগের নামকরণ করি 1 2 3 4 5 6। তাহলে এখানে অ্যামিনো মূলক আছে 3 NH2, তাহলে 3 অ্যামিনো 4 নম্বর আছে কি অ্যালকোহল মূলককে বলা হয় হাইড্রক্সি, তাহলে বলা হবে হচ্ছে 4 হাইড্রক্সি 6, তাহলে হচ্ছে হেক্সানেল 3 অ্যামিনো 4 হাইড্রক্সি হেক্সানেল যেহেতু হচ্ছে আমাদের আচ্ছা এখানে একটু লিখি যে প্রথমে 1 নাম্বার যদি 1 বোঝাতে হলে মিথ 2 থাকলে ইথ। আচ্ছা না লিখি, যে হচ্ছে জৈব যৌগে যদি কার্বন সংখ্যা 1 তাহলে সেটা বোঝাবে মিথ, যদি 2 তাহলে ইথ, 3 তাহলে হচ্ছে প্রোপ, 4 কার্বন সংখ্যা 4 হলে বিউট, 5 হলে প্যান্ট, 6 হচ্ছে হেক্স, 7 হচ্ছে হেক্ট, অক্ট হচ্ছে 8 হচ্ছে অক্ট। তারপর হচ্ছে কি কার্বন সংখ্যা যদি 9 হয় তাহলে সেটা নন, আর যদি হচ্ছে 10 হয় তাহলে সেটা হলো ডেক। তাহলে সেইভাবে আমরা যেহেতু এখানে কার্বন সংখ্যা 6 তাহলে অবশ্যই এটা হেক্স কথাটি আসবে, আর যেহেতু অ্যালডিহাইড মূলক অ্যালডিহাইড থেকে ন্যাল কথাটি এসেছে, অতএব এটি হেক্সানেল। আর হচ্ছে 3 অ্যামিনো 4 হাইড্রক্সি হেক্সানেল, তার বোঝাচ্ছে যে অ্যামিনো মূলকটা রয়েছে 3 নং কার্বনে, হাইড্রক্সি মূলকটা রয়েছে 4 নং কার্বনে, আর এই যৌগটি একটি 6 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তো এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলকের অগ্রগণ্যতার ক্রম। আচ্ছা, এখানে আমরা কিন্তু একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট একটি উদাহরণ দেখে ফেললাম, যে যদি একাধিক কার্যকরী মূলক থাকে, যেখানে অ্যালডিহাইড মূলক, এখানে অ্যামিন মূলক, এখানে হচ্ছে অ্যালকোহল মূলক, তাহলে হচ্ছে এই যৌগটা কি হবে? এই যৌগটা হবে হচ্ছে কার্যকরী মূলকের অগ্রগণ্যতার ক্রমানুযায়ী যেই কার্যকরী মূলকটা আগে রয়েছে যৌগটি হবে সেই যৌগ। যেহেতু এই 3টি কার্যকরী মূলক রয়েছে এবং 3টি কার্যকরী মূলকের মধ্যে অ্যালডিহাইড মূলকটা কার্যকরী অগ্রগণ্যতার ক্রমানুযায়ী সবার প্রথমে রয়েছে, তো এই যৌগটি অবশ্যই হবে অ্যালডিহাইড মূলক। এটা হচ্ছে একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট যৌগের নামকরণ। যেখানে একটা উদাহরণ দেখলাম, আরো দেখি। আচ্ছা, এটা মিশাই ভিডিও অফ হলো নাকি? না হয়নি। এখন আরেকটা দেখি, সেটা হচ্ছে একটা উদাহরণ লিখি। CH3 CH2 CH2 এখানে হচ্ছে OH OH, তারপর CH2, তারপরে হচ্ছে C, এটা আবার কীটমূলক, C, তারপরে হচ্ছে CH, এখানে হচ্ছে 2, এটা হচ্ছে এখানে ক্লোরো। আচ্ছা, তারপরে হচ্ছে COOH। তো এই যৌগটির নাম কি হবে আসলে? তো এই যৌগটি প্রথমে আমরা হচ্ছে নামকরণ করি। নামকরণের নিয়ম কি ছিল, যে কার্যকরী মূলকের যে দিক থেকে আমাদের কার্যকরী মূলকটা কাজ হবে আমরা সেদিক থেকে নাম্বারিং করবো। যেহেতু কার্যকরী মূলকের অগ্রগণ্যতার ক্রমানুযায়ী জৈব অ্যাসিড মূলকটি সবার উপরে, সেহেতু অবশ্যই এটি হলো জৈব অ্যাসিড হবে। তো এই দিক থেকে আমাদের নামকরণ করতে হবে। তো নাম্বারিং করি 1 2 3 4 5 6 7। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন আমাদের হচ্ছে এখন যৌগের মধ্যে নামকরণ করতে হবে। তো নামকরণ করার পরে আমরা দেখবো যে কতগুলো কার্যকরী মূলক রয়েছে। এখন এখানে একটি রয়েছে কার্যকরী মূলক, এখানে একটি, এখানে একটি, মূলত 4টি কার্যকরী মূলক রয়েছে। তো আমরা এখন দেখি নামকরণ করা শুরু করি। তো আমরা 2 নম্বর কার্বনে কি দেখছি? ক্লোরো। তাহলে আমরা লিখি 2 ক্লোরো, ক্লোরিন থেকে ক্লোরো, 2 ক্লোরো, 2 ক্লোরো, তারপরে কি 2 ক্লোরো। আচ্ছা, এখানে একটা নিয়ম আছে যে হচ্ছে এই নামগুলো দেওয়ার ক্ষেত্রে ইংরেজি বর্ণমালার ক্রম যেটি আগে হবে, যেমন হচ্ছে ক্লোরোর C, তারপরে হচ্ছে হাইড্রক্সির H, তারপরে হচ্ছে অক্সর ও যেহেতু লাস্টে সেহেতু এটা অবশ্যই লাস্টের দিকে থাকবে। তো এটা হচ্ছে হাইড্রক্সি, তাহলে হচ্ছে 5 হাইড্রক্সি, 5 হলো হাইড্রক্সি, 5 হাইড্রক্সি
থ্রি অক্সো থ্রি থ্রি কি থ্রি অক্সো অক্সো ওদের এটা থ্রি অক্সো তাহলে হচ্ছে থ্রি অক্সো, আর এটা কি 7, তাহলে হচ্ছে হেপ্টানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে মূলত একাধিক কার্যকরী মূল্য বিশিষ্ট জৈব যৌগের নামকরণ। যে যখন একাধিক কার্যকরী মূলক থাকবে তখন আমাদের হচ্ছে দেখতে হবে যে কার্যকরী মূলকের অগ্রগণ্যতা ক্রমানুযায়ী কোনটি আগে, তো সেটি হবে সেই যৌগ। যেহেতু কার্যকরী মূলকের অগ্রগণ্যতা ক্রমানুযায়ী জৈব অ্যাসিড মূলকটি সবার উপরে 1 নম্বর, অতএব এই যৌগটি হবে একটি জৈব অ্যাসিড। তো আমাদের আর দেখতে পাচ্ছি যে ক্লোরো, এখানে হচ্ছে অক্সো, এখানে হচ্ছে হাইড্রক্সি। তো আমাদের নামকরণ করার ক্ষেত্রে কোনটা আগে দেবো? আগে ক্লোরো লিখবো না আগে হাইড্রক্সি লিখবো না আগে অক্সো লিখবো? তো ক্লোরো এখানে কিন্তু সি, হাইড্রক্সির এইচ এবং অক্সোর ও। তো আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু অবশ্যই ইংরেজি বর্ণমালা ক্রম অনুযায়ী সি আগে, তারপরে এইচ, তারপরে ও। অতএব আমাদের আগে লিখতে হবে ক্লোরো, তারপরে হাইড্রক্সি, তারপরে অক্সো, তারপরে হলো লাস্টের সর্বশেষ কথাটা লিখবো হচ্ছে কোন যৌগ সেটা লিখতে হবে। তো হচ্ছে টু ক্লোরো দ্বারা বোঝাচ্ছে যে 2 নম্বর কার্বনে একটা ক্লোরো, 2 নম্বর কার্বনে ক্লোরোমূলক। 5 হাইড্রক্সিতে বলতে 5 নং কার্বনে রয়েছে হাইড্রক্সিমূলক, 5 নং কার্বনে রয়েছে হাইড্রক্সিমূলক। 3 অক্সো বলতে 3 নম্বর কার্বনে রয়েছে অক্সোমূলক, এবং হচ্ছে 7 কার্বন জন্য হেপ্টা। আর যেহেতু এই ও এইচ, অতএব এটা জৈব অ্যাসিড মূলক, অতএব হলো হেপ্টানোয়িক অ্যাসিড। এটা হলো জৈব একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট যৌগের নামকরণ। তো একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট যৌগের নামকরণ এভাবে করতে হয়। এভাবে যত বড়ই আসুক, আমরা প্রথমে দেখবো যে আসল যৌগটি কোনটা, ওটা নির্ণয় করবো। তারপরে আমরা হচ্ছে যেটা অন্যান্য যে মৌলগুলো থাকবে সেটা অগ্রগণ্যতা এই ইংরেজি বর্ণমালা কমানো যায় কত নং কার্বন আছে সেভাবে আমরা নামকরণ করবো, তাহলে শেষ। তাহলে যৌগের নামকরণ করা হয়ে যাবে। তো অগ্রগণ্যতার ক্রম দেখলাম, এখন হচ্ছে কার্যকরীমূলক অগ্রগণ্যতার ক্রম দেখছি, একাধিক কার্যকরীমূলক বিশিষ্ট যৌগের নামকরণ দেখছি। এখন দেখবো হচ্ছে আমরা জৈব যৌগে সিগমা পাই বন্ধন নির্ণয়। জৈব যৌগের হ্যাঁ, এখন আমরা দেখবো যে জৈব যৌগের মধ্যে সিগমা পাই বন্ধন নির্ণয়। আমরা দেখবো জৈব যৌগের মধ্যে সিগমা পাই বন্ধন নির্ণয়। সিগমা ও পাই বন্ধন নির্ণয়। সিগমা বন্ধনটা কি? সিগমা বন্ধন হচ্ছে সিগমা বন্ধন হলো যে পরমাণুর অরবিটাল দ্বয়ের সামনাসামনি বা মুখোমুখি সংমিশ্রণ বা অতিক্রমণের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় সেটা হলো সিগমা বন্ধন। যেমন হচ্ছে যদি সামনাসামনি পি অরবিটালের ক্ষেত্রে যদি আমরা সামনাসামনি ভাবে অতিক্রমণ করি তাহলে এটা হচ্ছে সিগমা বন্ধন। আর যদি হচ্ছে পাই বন্ধনের কথা দেখি তাহলে পাই বন্ধন হচ্ছে যে অরবিটাল দ্বয়ের পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে যেটি সৃষ্টি হয় সেটা হলো পাই বন্ধন। তো সিগমা বন্ধন, পাই বন্ধন, সিগমা বন্ধন মূলত হচ্ছে একক বন্ধন। আর পাই বন্ধন হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। ত্রিবন্ধনের ক্ষেত্রে কোনো যৌগের মধ্যে যখন একক বন্ধন থাকবে তো সেটা অবশ্যই সিগমা বন্ধন, এবং দ্বিবন্ধন বা দ্বিবন্ধন থাকলে একটা হচ্ছে সিগমা আর বাকি দুইটাই হচ্ছে পাই বন্ধন। তো আমরা এখন দেখি যে জৈব যৌগের মধ্যে সিগমা পাই বন্ধন নির্ণয়। তো হচ্ছে জৈব যৌগ যেহেতু 2 ধরনের, অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক। তো আমরা প্রথমে দেখবো যে অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে সিগমা পাই বন্ধন নির্ণয়। অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে অ্যালিফেটিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ধন সমান সমান হচ্ছে মোট পরমাণু সংখ্যা মাইনাস হলো 1। আর হচ্ছে পাই বন্ধন সমান সমান হচ্ছে বের করতে হবে। পাই বন্ধন হচ্ছে পাই বন্ধন হলো মাথা খাটাও। পাই বন্ধন হলো মাথা খাটাও। তো আমরা এখন একটা উদাহরণ দেখি, যেমন হলো CH3 এটা অবশ্যই একটি হচ্ছে অ্যালিফেটিক যৌগ। তো অ্যালিফেটিক যৌগ কি হচ্ছে? অ্যালিফেটিক যৌগ এরকম সরলরেখার মতো সরল শাখায়িত, বা অ্যারোমেটিক হচ্ছে গোল বলয়ের মতো আর কি এরকম। তো এটা হচ্ছে অ্যারোমেটিক। তো এটা হচ্ছে অবশ্যই একটি অ্যালফেটিক। তো এক্ষেত্রে আমরা দেখবো যে সিগমা বন্ধন সংখ্যা কয়টি। সিগমা বন্ধন সংখ্যার ক্ষেত্রে একটু দেখি যেটা এই যৌগটা কিভাবে আছে আর কি। এই যৌগটা যদি আমরা একটু গাঠনিক রূপ দেখি তাহলে কার্বন একটা এইদিকে এই কার্বনের সঙ্গে যুক্ত, একটা হচ্ছে এখানে হাইড্রোজেনের সাথে যুক্ত, আর এখানে যে তিনটাতে রয়েছে হাইড্রোজেন।
এই দুটাতে রয়েছে হাইড্রোজেন, এখানে রয়েছে কার্বন, কার্বনের সাথে একটা হাইড্রোজেন, বাকি দুই বন্ধনের সাথে এখানে কার্বন, তাহলে কার্বন হাত থাকলো দুইটা ফাঁকা, একটাতে হচ্ছে হাইড্রোজেন আর একটা হলো হাইড্রোজেন। এটা হলো গাঠনিক রূপ, এটা হলো গাঠনিক রূপ। তো আমরা একটা কথা বলছিলাম যে সিগমা বন্ধনের ক্ষেত্রে একক বন্ধন, যতগুলো একক বন্ধন ততগুলো সিগমা বন্ধন, আর হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে এখান থেকে একটা হবে হচ্ছে সিগমা বন্ধন, বাকি একটা বা দুইটা এটা হবে পাই বন্ধন। তো আমরা এখানে দেখি যে কয়টা একক বন্ধন রয়েছে, তাহলে এই এখানে কিন্তু দেখি 1 2 3 4 5 6 7 8। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে একক বন্ধন বা হচ্ছে ওই একক বন্ধন রয়েছে কিন্তু 8টা। তাহলে বুঝতে পারছি যেখানে আমাদের সিগমা বন্ধনের সংখ্যা কয়টি, সিগমা বন্ধন সমান হচ্ছে কয়টি, 8টি। সিগমা বন্ধন সমান হলো 8টি, সিগমা বন্ধন সমান কয়টি, এবং পাই বন্ধন সমান কয়টি, পাই বন্ধন সমান হলো একটি, কারণ এখানে দ্বিবন্ধন একটি এবং দ্বিবন্ধনের দুইটির মধ্যে একটি সিগমা বন্ধন এবং হচ্ছে একটি হলো পাই বন্ধন। তো ত্রিবন্ধনের ক্ষেত্রে একটি সিগমা বন্ধন, বাকি দুইটা পাই বন্ধন। তো হচ্ছে এখানে পাই বন্ধন কয়টি, একটি। তো এটা আমি যেভাবে বলছি যে মোট পরমাণু সংখ্যা -1, তাহলে এখানে দেখি এখানে কার্বন সংখ্যা একটি, হাইড্রোজেন 3টি, তাহলে 3 আর 1 4, এখানে কার্বন 1 5, হাইড্রোজেন 1 6, এখানে কার্বন 1 7, আবার হচ্ছে হাইড্রোজেন 2টা 8 9, তাহলে মোট পরমাণু সংখ্যা কত হলো, মোট পরমাণু সংখ্যা হলো কিন্তু 9টি। তাহলে বলছে কি 1 -1, তাহলে কয়টি হলো 8টি। এখানে আমরা ভেঙে দেখলাম 8টি, এখানে আমরা ফর্মুলা খাটাই বের করলাম 8টি। আর হচ্ছে পাই বন্ধন সংখ্যা আমাদেরকে বের করতে হবে, কীভাবে বের করবো, আমরা দেখবো যে হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা। দ্বিবন্ধন থাকলে হচ্ছে একটি সিগমা বন্ধন একটি পাই বন্ধন, আর যদি ত্রিবন্ধন থাকে তাহলে সেক্ষেত্রে একটি সিগমা বন্ধন এবং বাকি দুইটা হলো পাই বন্ধন। তো এভাবে আমরা বের করবো হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগের ক্ষেত্রে। এখন আমরা দেখবো অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে আমরা কীভাবে বের করতে পারি। অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে অ্যালিফ্যাটিক হলে এখন দেখবো হচ্ছে আমরা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ধন মোট পরমাণু সংখ্যায় হচ্ছে যে সিগমা বন্ধন সংখ্যা আর পাই বন্ধনের সংখ্যা হচ্ছে বের করতে হবে, পাই বন্ধনের সংখ্যা হচ্ছে বের করতে হবে। তো আমরা এখন দেখি কীভাবে আমরা সিগমা পাই বন্ধন সংখ্যা বের করতে পারি অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে। অ্যারোমেটিক যৌগের একটা উদাহরণ দিই। অ্যারোমেটিক যৌগের উৎকৃষ্ট উদাহরণ দিতে গেলে সর্বপ্রথম আসবে সেটা হলো বেনজিন। তো বেনজিন আমরা হচ্ছে এভাবে একটু দ্বিবন্ধন দিয়ে আঁকাই, যেটা হলো বেনজিন হচ্ছে বেনজিন C6H6 বেনজিনের ক্ষেত্রে আমরা সিগমা বন্ধন বের করবো, সিগমা বন্ধন। তো দেখা যাচ্ছে কার্বন পরমাণু কয়টি, কার্বন পরমাণু 6টি, হাইড্রোজেন কয়টি, 6টি, তাহলে হচ্ছে মোট কয়টি হবে সিগমা বন্ধনের সংখ্যা, অবশ্যই তাহলে 12টি হবে। এখন আবার যদি দেখি হচ্ছে পাই বন্ধ, তো পাই বন্ধ এখানে বের করতে মাথা খাটা বের করতে, পাই বন্ধের ক্ষেত্রে কি বলছিলাম, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা পাই বন্ধন পাবো, এবং একক বন্ধনের ক্ষেত্রে আমরা পাই বন্ধন পাবো না। দ্বিবন্ধনের ক্ষেত্রে একটি সিগমা বন্ধন একটি পাই বন্ধন, আর ত্রিবন্ধনের ক্ষেত্রে একটি সিগমা বন্ধন এবং বাকি দুইটা হচ্ছে পাই বন্ধন। তাহলে এখানে দ্বিবন্ধন রয়েছে কয়টা, 3টা, তাহলে এখানে একটি সিগমা একটি পাই, একটি সিগমা একটি পাই, একটি সিগমা একটি পাই, তাহলে পাই বন্ধন সংখ্যা কয়টি, 1 2 3টা, তাহলে পাই বন্ধন সংখ্যা কয়টি, 3টি, তাহলে পাই বন্ধন 3টি, সিগমা বন্ধন 12টি। সে আবার হচ্ছে যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, আরেকটা উদাহরণ বলতে কি দেখা যায়, আচ্ছা অ্যালডিহাইড দেখি, বেনজালডিহাইড দেখি। তো এটা হচ্ছে গিয়ে বেনজালডিহাইড। তো এখানে আমরা এখন বের করবো যে হচ্ছে আমাদের মোট পরমাণু সংখ্যা কয়টি, মানে হচ্ছে সিগমা বন্ধন এবং পাই বন্ধন কয়টি। তো আমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে আমি দেখাইছিলাম যে হচ্ছে কার্যকরী মৌলকের গাঠনিক সংকেত। তাহলে এই বেনজিনের এই অবস্থাটা কিভাবে আছে, তো এই অবস্থায় আছে, তাই না। তাহলে হচ্ছে কি এই অবস্থা, এখানে কি এই কার্যকরী মৌলক বেনজালের CHO এই মৌলকটা কিন্তু এমন, এর ভিতরে কিন্তু একটা দ্বিবন্ধন আছে, এখানে দ্বিবন্ধন আছে কয়টা, 3টা, এবং এই মৌলকের ভিতরে একটা দ্বিবন্ধন আছে, তাহলে অবশ্যই পাই বন্ধন হবে 4টা, অবশ্যই পাই বন্ধন হবে 4টি। আর এখন যদি সিগমা বন্ধনের ক্ষেত্রে চিন্তা করি, সিগমা বন্ধন তো সহজ, এখন পরমাণু গুণ কতটি পরমাণু, আচ্ছা পরমাণু গোনা শুরু করে দিই। এখানে 4 গুণে 4টা কয়টি হাইড্রোজেন, আর 6টা 6টা হচ্ছে কার্বন, তাহলে 6টা কার্বন, আর হচ্ছে এখানে একটা কার্বন হাইড্রোজেন থাকার কথা, কিন্তু হাইড্রোজেনের বদলে এখানে তো বসে গেছে হচ্ছে মূলক। তাহলে এখানে হচ্ছে 6টা কার্বন 5টা হাইড্রোজেন,
তাহলে 6টা আর 5টা 11টা, 12টা, 12, 13, 14। তাহলে কয়টি হলো? সিগমা বন্ধনের সংখ্যা কয়টি হলো? 14টি। আমরা হচ্ছে পরমাণু গুনলাম। এখানে বেনজিনের এই এটা তো বেনজিন থেকে এখানে মানে এই কোনায় কোনায় একটি করে কার্বন এবং একটি করে হাইড্রোজেন রয়েছে। তো এখানে এই অবস্থা থেকে একটি হাইড্রোজেন অপসারিত হয়ে এখানে বসছে হলো এই অ্যালডিহাইড মূলক বসার পরে এই যৌগটা হয়ে গেছে বেঞ্জালডিহাইড। তো বেঞ্জালডিহাইড এখান থেকে একটি হাইড্রোজেন তো অপসারিত হয়ে গেছে, কিন্তু সেহেতু এখানে এই বলের মধ্যে এখন হাইড্রোজেন আছে কয়টি? 5টি। 6টি ছিল, এখান থেকে একটি হাইড্রোজেন অপসারিত হয়ে এখানে এই মূলকটা বসছে। তো এখানে হচ্ছে 6টি কার্বন এবং হচ্ছে 5টি হাইড্রোজেন এবং এই মূলক। তো 6টি কার্বনের 6, 5টি হাইড্রোজেনের 5, 6 আর 5 11, 11, এই 12, 13, 14। তাহলে মোট সিগমা বন্ধন হলো কয়টি? 14টি। এই হচ্ছে কি আমাদের কি বলে এটা, এই হচ্ছে কি আমাদের হচ্ছে বেঞ্জালডিহাইড এবং এর মধ্যে আচ্ছা আর কিছু দেখা যায়? আচ্ছা আরেকটা দেখি, আরেকটা না দেখলে ক্লিয়ার হবে না, যেহেতু এগুলো একটু কঠিন, মাথার ভিতরে প্যাঁচ লেগে যাবে। আচ্ছা এখন আর একটা বড় মূলক দিলাম, কি মূলক দিব? জৈব অ্যাসিড মূলক দিই। তাহলে এখানে আমরা সিগমা বন্ধন পাই বন্ধন নির্ণয় করবো। তো সিগমা বন্ধন পরীক্ষার মধ্যে আসে যে পরীক্ষায় আসে কি একটা হচ্ছে জৈব যৌগ দেওয়া থাকে, তারপরে বলা হয় যে জৈব যৌগের মধ্যে কত সিগমা বন্ধন এবং পাই বন্ধন সংখ্যা কতটি, বা সিগমা বন্ধন পাই বন্ধনের সংখ্যা যথাক্রমে কতটি। তো আমাদের হ্যাক হলো যে আমরা প্রথমে বের করবো হলো পাই বন্ধন। তার কারণ পাই বন্ধনের সংখ্যা অবশ্যই কম হবে। তো আমরা অপশনে দেখবো যে পাই বন্ধনের সংখ্যা কোনটা মিল আছে। তো আমাদের যদি দেখা যায় যে আমরা যে পাই বন্ধনটা বের করছি সেটা অপশন একটাতে পাই বন্ধন হয় সেটা আছে, তাহলে সেই অপশনটা আমাদের উত্তর। আমাদের কষ্ট করে আর সকল পরমাণু গুনে গুনে বের করার কোনো প্রয়োজন নাই, যেহেতু পরীক্ষার সময় খুব কম থাকে। তাহলে দেখি আমরা প্রথমে পাই বন্ধনটা বের করি। তো পাই বন্ধন বের করার পূর্বে আমি হচ্ছে যখন আমি কার্যকরী মূলক দেখেছিলাম তখন আমি কিন্তু দেখেছিলাম যে হচ্ছে গাঠনিক সংকেত, কার্যকরী মূলকের গাঠনিক সংকেত। তো আমাদের এখানে আমরা যদি COOH বা জৈব অ্যাসিডের গাঠনিক মূলক সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা পাই বন্ধন বের করতে পারবো না। যেমন হচ্ছে COOH বন্ড COH, এটা হচ্ছে জৈব অ্যাসিড মূলক। এবং জৈব অ্যাসিড মূলকটা কীভাবে থাকে? জৈব অ্যাসিড মূলকটা গাঠনিক সংকেত হচ্ছে এমন যে হচ্ছে O, এটা H, আর এখানে হচ্ছে একটা O। জৈব অ্যাসিড মূলকটা মূলত এইভাবে থাকে। তো এখানে কিন্তু একটা দ্বিবন্ধন বিদ্যমান। তো আমাদের এখানে পাই বন্ধন সংখ্যা কতটি হবে? তো এখানে 3টা পাই বন্ধন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাহলে 3। আর এই কার্যকরী মূলকের ভিতরে একটা পাই বন্ধন, তাহলে পাই বন্ধন কয়টি? 4টি। পাই বন্ধন কয়টি? 4টি। তাহলে এখন যদি আমরা দেখি সিগমা বন্ধন কয়টি, তো সিগমা বন্ধন তো সহজ। সিগমা বন্ধন আমরা পরমাণু গুনবো। অ্যালিফেটিকের ক্ষেত্রে মোট পরমাণু সংখ্যা বিয়োগ হচ্ছে 1, আর অ্যারোমেটিকের ক্ষেত্রে যতগুলো পরমাণু ততগুলোই। এটা হচ্ছে গিয়ে কারণ। তাহলে এখন পরমাণু গোনা শুরু, এটা হচ্ছে বেঞ্জিন বলয়। বেঞ্জিনের সংকেত হচ্ছে C6H6। তো এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়, কার্যকরী মূলকটি বসছে। তো এখানে এই মূলকের ভিতর কার্বন সংখ্যা 6টি এবং হাইড্রোজেন সংখ্যা 5টি। তো 5 আর 6 11, 12, 13, 14, 15। তাহলে সিগমা বন্ধন সংখ্যা কয়টি? সিগমা বন্ধন সংখ্যা 15টি। এই হচ্ছে গিয়ে আমরা হচ্ছে বেনজোইক অ্যাসিড, দেখা হচ্ছে বেঞ্জালডিহাইড, বেনজোইক অ্যাসিড। এটা আমরা দেখলাম হলো জৈব যৌগের সিগমা পাই বন্ধন নির্ণয়। এখন আমরা দেখব জৈব যৌগের সংকরায়ন। আচ্ছা, জৈব যৌগের সংকরায়ন। وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا. এখন আমরা দেখবো যে জৈব যৌগের সংকরণ এবং জৈব যৌগের বন্ধন দূরত্ব।
তো সংকরায়ন চ্যাপ্টার মানে সংকরায়ন টপিকটি ছিল হচ্ছে প্রথম পত্র মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের। তো ওখানে যদি পড়া হয়ে থাকে তো সংকরায়ন আমাদের বুঝতে সহজ হবে। আর সংকরায়ন হচ্ছে কি যে অরবিটাল সংমিশ্রণের একটি পদ্ধতি। অরবিটাল সংমিশ্রিত হয় সমশক্তি সম্পন্ন এবং সমসংখ্যক সংকর অরবিটালে পরিণত হয়, এটা হচ্ছে সংকরায়ন। সংকরায়ন আমি যখন পড়াবো তৃতীয় অধ্যায় তখন খুব ভালোভাবে দেখাবো। তো এখন আমরা হচ্ছে দেখি যে সংকরায়ন ব্যাপারটা আগে দেখি। সংকরায়ন ব্যাপারটা হচ্ছে যে সংমিশ্রণের পদ্ধতি। সংকরায়নের পদ্ধতিতে বিভিন্ন অরবিটাল একাধিক অরবিটাল সংমিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন এবং সমসংখ্যক অরবিটাল সৃষ্টি করে, এটা হচ্ছে সংকরায়ন। তো সংকরায়নটা দেখি যে আমরা কার্বন পরমাণুর ক্ষেত্রে দেখি। কার্বন পরমাণু কার্বনের ইলেকট্রন সংখ্যা 6। তো কার্বনের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 আর 2p2 2 4 6। তাহলে হচ্ছে এটা যদি আমরা হুন্ডের নীতি অনুযায়ী দেখি তাহলে 1 2 1 2 এবং 2p 2p তাহলে হচ্ছে কত দুইটি, তাহলে 1 এখানে 1 2, তাহলে এখানে 1 এখানে দুইটা একসাথে দিলাম, এখানে ভিন্ন ভিন্ন করে দিলাম। এর কারণ হলো হুন্ডের নীতি। বিজ্ঞানী হুন্ড বলেছেন যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বোচ্চ অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে এবং অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইভাবে হবে। তো সে অনুযায়ী এখানে হচ্ছে ইলেকট্রন এভাবে বসবে। তো এখানে চাইলে আমরা এখানে দিতে পারবো না, কারণ সেটা হচ্ছে নিয়মের লঙ্ঘন বা নিয়ম বহির্ভূত। তো আমরা দেখলাম এটা হচ্ছে সংকরায়ন, এটা হচ্ছে কার্বন সাধারণ অবস্থা। এখন কার্বনকে যদি আমরা উত্তেজিত করি তাহলে হবে কি এমন হবে যে 2s, এটা হচ্ছে 2s একই অরবিটালের মধ্যে যে ইলেকট্রন সমূহ স্থানান্তরিত হবে। এখান থেকে দুইটি ইলেকট্রন ছিল, এখানে একটি থাকবে, এখানে আর একটি হচ্ছে আর এখানে যে ইলেকট্রনটি আছে এটা হচ্ছে উত্তেজিত হওয়ার পর এখানে চলে যাবে। তো কখনো এখান থেকে যাবে না, কারণ এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s, এটা 2p। তো একই যখন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান একই, তো একের মাধ্যমে স্থানান্তরিত হবে আর কি। এটা হচ্ছে তোমার উত্তেজিত অবস্থায় অবস্থা হবে। তো এটা যখন সংকরিত হবে তখন এটাকে বলা হবে হচ্ছে 2 সাই। সংকরিত অরবিটালকে সাই দ্বারা প্রকাশ করা হয়। 2 সাই 1 2 সাই 2 2 সাই 3 2 সাই 4। তো এটা হচ্ছে একটা হচ্ছে s আর হচ্ছে তিনটা হলো p। একটা s অরবিটাল এবং তিনটা p অরবিটাল সংমিশ্রিত হয়ে যে সংকর অরবিটাল তৈরি হচ্ছে সেটা হচ্ছে sp3। তো আমাদের এই সংকরিত অরবিটালগুলোকে বলা হবে হচ্ছে আমরা sp3 অরবিটাল, কারণ এখানে একটি s অরবিটাল এবং তিনটি p অরবিটাল সংমিশ্রিত হয়ে সংকর অরবিটাল বা সাই অরবিটাল সৃষ্টি হয়েছে। তখন এটাকে বলা হচ্ছে sp3 সংকরণ। তো আমরা এখন দেখি যে হচ্ছে জৈব যৌগের সংকরণ। জৈব যৌগের সংকরণ দেখার জন্য আমরা একটা জৈব যৌগ লিখি, সেটা হচ্ছে CH3 CH2 CN। তাহলে এটা থেকে একবার দেখবো হচ্ছে জৈব যৌগের মধ্যে কি ধরনের সংকরায়ন বিদ্যমান। তো আমাদের এটা জানার জন্য হচ্ছে আমি কার্যকরীমূলক যখন পড়েছিলাম তখন আমি গাঠনিক সংকেত দিয়েছিলাম। তো গাঠনিক আকারে যদি লিখি তাহলে হচ্ছে আচ্ছা এটা ফাঁকাই থাকে, এটা CH2 আর CH2 কেন এখন CH3 CH2 C আর হচ্ছে N। এটা হচ্ছে মূলত এভাবে আছে। তো আমরা যখন দেখবো যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, আচ্ছা এখানে লিখি যে একক বন্ধন থাকলে সেটা হবে হচ্ছে sp3। কোনো কার্বনে যদি একক বন্ধন বিদ্যমান থাকে তাহলে সেখানে হবে sp3 সংকরায়ন। তো কার্বনে দ্বিবন্ধন থাকে তাহলে সেটা হচ্ছে sp2 সংকরণ, এবং কার্বনে যদি ত্রিবন্ধন থাকে তাহলে সেটা sp সংকরায়ন। তো এখানে এই কার্বনে কিন্তু রয়েছে একক বন্ধন, তো এই কার্বনের মধ্যে রয়েছে হচ্ছে sp3 সংকরায়ন এবং এই কার্বনে কিন্তু একক বন্ধন, এই পাশে একক বন্ধন, এই পাশে, তাহলে এই কার্বনের মধ্যে রয়েছে এই কার্বনে একক বন্ধন, কিন্তু এই কার্বনে কিন্তু রয়েছে ত্রিবন্ধন থাকার ফলে এটা হবে sp সংকরণ। তো দ্বিবন্ধন একক বন্ধন থাকলে sp3 সংকরণ, দ্বিবন্ধন থাকলে sp2 সংকরণ এবং ত্রিবন্ধন থাকলে হবে হচ্ছে sp সংকরণ। এটা হচ্ছে জৈব যৌগের সংকরায়ন। তো আমরা যে কোনো যৌগই থাক, যদি আমরা দেখি যে একক বন্ধন, তাহলে ওই কার্বনে একক বন্ধন যদি থাকে তাহলে সেটা হচ্ছে sp3 সংকরণ, দ্বিবন্ধন থাকলে sp2 সংকরণ এবং ত্রিবন্ধন থাকলে sp সংকরণ। এটা হচ্ছে যে জৈব যৌগের সংকরণ। এখন আমরা বন্ধন দেখবো, সেটা হচ্ছে sp3 এর ক্ষেত্রে sp3 অরবিটালের ক্ষেত্রে sp3 অরবিটালের ক্ষেত্রে কার্বন বন্ধন দূরত্ব হচ্ছে
কার্বন কার্বন বন্ধন দূরত্ব কার্বন কার্বন বন্ধন দূরত্ব হচ্ছে 0.154 ন্যানোমিটার এবং কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব হচ্ছে কত হচ্ছে 109 মিলিমিটার 109 ন্যানোমিটার 109 মিলিমিটার। তো এরপরে যদি আমরা দেখি sp2 সংকরণের ক্ষেত্রে হবে হচ্ছে 154 থেকে কমে আসবে হবে হচ্ছে 134 এবং হলো কার্বন হাইড্রোজেন এটা হবে হচ্ছে 130। এটা হচ্ছে sp2 সংকরণের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দূরত্ব, কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব। আর যদি sp দেখি sp এর ক্ষেত্রে হবে হচ্ছে আরো কমে আসবে, এটা হবে হচ্ছে 100 কত হচ্ছে এটা হচ্ছে 120 ন্যানোমিটার আর এটা হচ্ছে 106 ন্যানোমিটার। তো আমরা এখানে একটু দেখি, এটা হলো যদি আমাদের হচ্ছে একক বন্ধন হয়, একক বন্ধনের ক্ষেত্রে কার্বন কিন্তু অনেক দূরে থাকবে, এরকম অবস্থা। আর যদি দ্বি বন্ধন হয় তখন কার্বন কিন্তু কাছে চলে আসবে, আর যদি ত্রিবন্ধন হয় তাহলে কার্বন খুবই কাছে চলে আসবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। একক বন্ধন হলে কার্বন কার্বন দূরত্ব বা কার্বন হাইড্রোজেন দূরত্ব সর্বাধিক থাকবে, যদি বন্ধন হয় তাহলে একটু ছোট হয়ে আসবে, ত্রিবন্ধনে অনেক কাছাকাছি চলে আসবে। এটা হচ্ছে গিয়ে আমাদের বন্ধন দূরত্ব। তো এর পরবর্তীতে আমরা চলে যাবো একদম সমানুতাতে স্টার্ট করবো।